আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। সৃষ্টির সকল প্রতিষ্ঠানেই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আবাসিক ব্যবস্থাপনা। জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা দর্শক আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে। তো ধারাবাহিকভাবে আমার বোর্ড দেখে আমার শিক্ষার্থীরা বুঝতে পারছো আজকে আমি কি পড়াবো। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম অধ্যায়ের আলোচনা, যেখানে জাতিসংঘ এবং বাংলাদেশ দুইটা বিষয় নিয়ে আলোচনা আছে। মূলত আমার প্রথম অংশটা হচ্ছে জাতিসংঘ। তো জাতিসংঘ এখানে আলোচনার ক্ষেত্রে আমি আগে ছোট্ট করে বলে নিই যে জাতিসংঘ আসলে যেটা হচ্ছে সর্ববৃহৎ একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা সারা বিশ্বব্যাপী কাজ করে। অনেকগুলো রাষ্ট্র, সদস্য রাষ্ট্র, জাতিসংঘের সদস্য রাষ্ট্র পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, 193টা রাষ্ট্র। তো এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এখন কোশ্চেন হচ্ছে জাতিসংঘ কেন গঠন করা হয়েছে। আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। আমি আলোচনা করবো এখন দুইটা বিষয়। একটা হচ্ছে জাতিসংঘ সৃষ্টির পটভূমি, দ্যাট মিনস কেন সৃষ্টি হলো জাতিসংঘ, তার পিছনের ঘটনাগুলো, আর গঠন মানে এটা স্ট্রাকচারটা কিরকম সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো আমি যে বিষয়টা বলি, পেজ নাম্বার খুলতে বলি। আমি আজকে আলোচনা করছি 129 পৃষ্ঠা। আমি আলোচনা করছি 129 পৃষ্ঠা। নিশ্চয়ই সবাই আমার সাথে যুক্ত আছো, পেজ বের করে ফেলেছো। প্রথমে একটা প্রশ্ন আলোচনা করে নিই। মানবাধিকার একটা শব্দ আমরা বারবারই বলি, শুনি। মানবের অধিকার বা মানুষের জন্য অধিকার। তাহলে একটা মানুষ যখন পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে চায় তার এই অধিকারগুলো প্রয়োজন হয়। তাহলে যদি আমি মানবাধিকার কি এই সংজ্ঞাটা জানতে চাই, তাহলে বইটা আন্ডারলাইন করে ফেলো। এখানে দেয়া আছে মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমি আবারও বলছি, মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। তাহলে দেখা যাচ্ছে যে আমি পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে চাইলে আমার এই মানবাধিকার মানে আমার এই অধিকারগুলো পাওয়া অনেক জরুরি হয়ে দাঁড়ায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই অধিকারটা আমাকে দিবে কে? অবশ্যই রাষ্ট্র দিবে, কিন্তু রাষ্ট্রর একার পক্ষে অধিকারগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এই জন্য সম্মিলিত একটা উদ্যোগ লাগে, মানে সবার সমন্বয়ে এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হয়। তো এখানে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আমি একটু বোর্ডে আসতে বলবো। জাতিসংঘ সৃষ্টির পটভূমি আমি কয়েকটা বিষয় এখানে লিখেছি, অবশ্যই এটা নোট করে নিবে যদি সুযোগ হয়, আদারওয়াইজ আন্ডারলাইন করে ফেলবে বইতে। এগুলো আছে, তার মানে আমার জাতিসংঘ সৃষ্টির জন্য এই বিষয়গুলো লাগছে। জাতিসংঘ কেন সৃষ্টি হলো, যদি আমি এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারি, জানি, তাহলে বুঝতে পারবো সৃষ্টি হয়েছে কিভাবে। তাহলে আমি চলে আসছি সরাসরি উত্তরে। দেখো বইতে আছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, 1914 থেকে 1918 সাল দেয়া আছে। তার মানে এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কত সালে, তাহলে স্থায়ী হয়েছিল কত সাল পর্যন্ত, এটা একটা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটার একটা সাল দেওয়া আছে 1939 থেকে 1945 সাল। তাহলে আমরা আরেকটা প্রশ্ন কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে এই দুইটা যুদ্ধ মানে বিশ্বযুদ্ধ, বিশ্বব্যাপী অনেকগুলো রাষ্ট্র যে যুদ্ধে অংশগ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত হয়, সেই বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকেই আসলে জাতিসংঘের উৎপত্তি। তবে এখানে একটু ভাগ আছে, ভাগটাকে আমি একটু বলছি। এখানে একটা শব্দ লিখেছি লিগ অফ নেশনস, মানে 1920 সালে 10ই জানুয়ারি একটা লিগ অফ নেশনস নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করা হয়। কেন প্রতিষ্ঠা করা হয়? কারণ প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়, সে বিশ্বের যে ভয়াবহতাটা ছিল, সেই ভয়াবহতা থেকে বিশ্ববাসীকে বাঁচানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এই লিগ অফ নেশনসটা গঠন করেন। কত তারিখে? 10ই জানুয়ারি। কত সালে? 1920 সালে। আন্ডারলাইন করে ফেলেছো নিশ্চয়ই। কিন্তু দেখা যায় যে লিগ অফ নেশনস গঠনের পর যে লক্ষ্য নিয়ে আসলে তারা এটা গঠন করেছিল সেখানে কিছু দুর্বলতা থেকেই যাচ্ছে এবং পাশাপাশি
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাটা পুরোপুরি সম্ভব হয় না। ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা শুরু হয়ে যায়, যেটা বললাম 1939 থেকে 1945 সাল। এই ভয়াবহতায় বিশ্বের যে ব্যাপক ক্ষতি হয় এবং মানুষের যে মানে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয় পুরো বিশ্বব্যাপী, পুরো বিশ্বকে আসলে আতঙ্কিত করে ফেলে, নাড়া দিয়ে ফেলে। এরই ধারাবাহিকতায় আবার 1943 সালে তেহরান এবং মস্কোতে সেই সময় বিশ্বের যারা ধনী মানে প্রধান শক্তিশালী রাষ্ট্র যারা ছিল, 4টা প্রধান শক্তিশালী রাষ্ট্র, যেমন তোমাদের নাম দেওয়া আছে বইতে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের গণপ্রতিনিধিবৃন্দ, এরা আরেকটা সম্মিলিত মানে সিদ্ধান্ত গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ আত্মপ্রকাশ করে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন এখানে পেয়ে গেলাম, জাতিসংঘ আত্মপ্রকাশ করে কত সালে? 1945 সালে। কত তারিখে? 24 অক্টোবর। তাহলে যদি এখানে প্রশ্ন আরেকটা বলি, জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে? 24 অক্টোবর। বছরের 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। তাহলে আমি পটভূমিটা আমি আলোচনা করে ফেলেছি, জাতিসংঘ সৃষ্টির পটভূমিটা আমি পেয়ে গেছি। এখন আসছি আমি গঠনের মধ্যে আমার যে বিষয়গুলো লাগবে। প্রথমেই আমি বলছি, এখানে একটু বলে নেই যে সদস্য রাষ্ট্র আগেই বলে দিয়েছি, 193টা সদস্য নিয়ে এই মানে পুরো আন্তর্জাতিক সংস্থাটা গঠিত জাতিসংঘ, যেটাকে আমরা বলছি। তোমরা এখানে লোগো দেখতে পাচ্ছ জাতিসংঘের, এটা সদর দপ্তর। এই সদর দপ্তরটা অবস্থিত হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে, যে নিউ ইয়র্কের প্রধান সদর দপ্তর, যেখানে সবগুলো রাষ্ট্রের পতাকা সবসময় উড্ডীয়মান থাকে। আর এটা হচ্ছে জাতিসংঘের লোগোটা। এখন আসছি আমি বইতে, 130 পৃষ্ঠা আলোচনা করবো। আমি 130 শেষ করেছি, 130-এ চলে এসেছি। আশা করব তোমরা আমার সাথে যুক্ত আছো নিশ্চয়ই এবং বুঝতে পারছো। প্রথমে যেটা বলছি, 5টা প্রধান অঙ্গ সংগঠন নিয়ে জাতিসংঘ প্রকাশ করে এবং একটি সেক্রেটারিয়েট আছে, জাতিসংঘ গঠন হয়। তাহলে 5টা অঙ্গ কি কি? বইতে আন্ডারলাইন করে ফেলো। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক সচিবালয় বা আদালত বা বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। তাহলে দেখা যাচ্ছে যে 5টা প্রধান অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে জাতিসংঘটা প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটার কাজ হচ্ছে আলাদা আলাদা। একটু আন্ডারলাইন করে ফেলতে বলবো। আরেকটা শব্দ আমি এখানে লিখেছি, বিতর্ক সভা। যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো তাহলে দেখতে পারবে আরেকটা শব্দ লিখেছি, বিতর্ক সভা। কেন বিতর্ক সভা বলছি? কারণ জাতিসংঘের সকল সদস্য নিয়ে যে পরিষদ গঠিত সেটা হচ্ছে সাধারণ পরিষদ। আর এই সাধারণ পরিষদ বছরে একবার অধিবেশন হয় তাদের। এই পরিষদকে বিতর্ক সভা বলা হয়। কেন? কারণ এখানে সবাই তাদের মতটা এখানে উপস্থাপন করে একটা কর্ম পরিকল্পনা তারা তৈরি করে। এই জন্য সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয়। তাহলে আমি যদি পরীক্ষায় প্রশ্ন দেই, বিতর্ক সভা জাতিসংঘের কোন পরিষদ? উত্তরটা কি হচ্ছে? সাধারণ পরিষদ। নিশ্চয়ই বইতে আন্ডারলাইন করেছো। এখন আসছি নিরাপত্তা পরিষদ, যেটার জন্যই আসলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি পরিষদ বলা হচ্ছে। এখানে 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে নিরাপত্তা পরিষদে এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র আছে। দ্যাট মিনস 15টি সদস্য নিয়ে হচ্ছে নিরাপত্তা পরিষদটা গঠিত। তো 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র কারা কারা? যারা সবসময় স্থায়ীভাবে নিরাপত্তা পরিষদের সদস্য থাকেন তারা হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এবং আরেকটা শব্দ আমি এখানে লিখেছি, দেখো, ভেটো প্রদান। দ্যাট মিনস এই 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের একটা ক্ষমতা আছে, তারা ভেটো প্রদান করতে পারে। এখন ভেটো প্রদান কি জিনিস? বইতে আন্ডারলাইন করে ফেলো। কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা। ভেটো ক্ষমতা কি? তাহলে আমরা উত্তর লিখব, কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা। আমরা উত্তরগুলো নিশ্চয় পেয়ে যাচ্ছি। এখন চলে আসবে জাতিসংঘের আরেকটা অঙ্গ সংগঠন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটার কাজ কি? তারা কি কাজ করে? মূলত তাদের প্রধান কাজই হচ্ছে বিশ্বের উন্নয়ন এবং অগ্রগতি সাধন করা। এবং পাশাপাশি যে রাষ্ট্রগুলো স্বাধীনতা প্রাপ্ত হয়নি এই রাষ্ট্রগুলো নিয়েও জাতিসংঘ কাজ করে। রাষ্ট্রগুলো নিয়ে যারা কাজ করে বা জাতিসংঘের যে পরিষদ কাজ করে সেটা হচ্ছে ওসি পরিষদ। তার মানে এই পরিষদের আরেকটা নাম আছে তত্ত্বাবধানমূলক পরিষদ। তাহলে আমরা বলতে পারি জাতিসংঘের অঙ্গ সংগঠনের তত্ত্বাবধানমূলক পরিষদ কোনটি? উত্তর হবে ওসি পরিষদ। এখন যেটা বললাম 6 নাম্বার, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। এখানে কি মানে কাজ করে? বিচারালয় অবশ্যই বিচার করবে, কিন্তু কোন বিষয়গুলো? বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করার জন্য
এই বিচারালয়টা কাজ করে। এবং দেখা যায় যে আন্তর্জাতিকভাবে কোনো রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রের সাথে কোনো রকম দ্বন্দ্ব তৈরি হয় তাহলে এখানে তারা বিচার প্রার্থনা করতে পারেন, যেটা বাংলাদেশ সুফলতা পেয়েছে। আমরা জানি সমুদ্র সীমা নিয়ে একটা প্রবলেম ছিল আমাদের, সেই প্রবলেমটা সলভ হয়েছে আন্তর্জাতিক আদালতের মধ্য দিয়ে। তো এখন চলে আসছি আমরা আরেকটা প্রধান বিষয়। আমি বলেছিলাম নেদারল্যান্ডসের হেগ শহরে এর কার্যালয় অবস্থিত। আপনার কার্যালয়, কার কার্যালয় এটা? এটা অবশ্যই আমরা যদি মানে বইতে স্পেসিফিক আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আন্তর্জাতিক আদালত বা বিচারালয়ের প্রধান বা সদর দপ্তরটা, প্রধান কার্যালয়টা হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে, দ্য হেগ শহরে অবস্থিত। এখন আমি আগে আরেকটা বলেছিলাম সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টা অঙ্গ সংগঠন আমি বলে ফেলেছি, প্রধান অঙ্গ এবং সেক্রেটারিয়েট। এটা কি? এটাকে বলা হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। পরীক্ষার প্রশ্ন আসতে পারে সেক্রেটারিয়েট কি, তাহলে আমরা উত্তর কি লিখবো? জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। প্রশ্নটা এভাবেও আসতে পারে জাতিসংঘের প্রশাসনিক বিভাগের নাম কি। আর এটার যে জেনারেল থাকেন, সেক্রেটারি জেনারেল বা মহাসচিব প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকে। আর শুরুতেই বলে নিয়েছি আমি নিউ ইয়র্কে হচ্ছে এর সদর দপ্তরটা অবস্থিত, যেটা আমি দেখাচ্ছি ছবিতে তোমাদের। তো এইটুকু মূলত আলোচনা করে ফেললাম জাতিসংঘের গঠন। তাহলে আমরা আজকে 2টা বিষয় শিখলাম, একটা হচ্ছে জাতিসংঘ কেন সৃষ্টি হয়েছে বা তার পটভূমি, আর একটা হচ্ছে জাতিসংঘ গঠন, তার স্ট্রাকচারটা কেমন। তো আশা করবো, আমি প্রত্যাশা করবো তোমরা বিষয়টা বুঝেছো এবং সবাই মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত থাকবে, লেখাপড়ার সাথে যুক্ত থাকবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।